জানবো। আচ্ছা, ধরুন এটা একটা ফ্যাক্টরি, এটা এখানে আমি চা তৈরি করি। আচ্ছা, এখানে আমি চা তৈরি করছি, এখন চায়ের খুব ডিমান্ড, তো চা তৈরি করছি এখানে। তো এখানে চা তৈরি করার পরে আমি যদি এটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দিই, তাহলে এর যে উৎপাদন, এটা কি হবে? জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট। আমরা চা তৈরির সাথে সাথে একটা প্রোডাকশন হাউস বা চায়ের একটা ফ্যাক্টরিতে, আমি আরও সহজ এক্সাম্পল দিচ্ছি, চাটা একটু জটিল হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। ধরুন একটা তাঁত শিল্পের কারখানা আছে, তো সেখানে তাঁতের বিভিন্ন ধরুন শাড়ি তৈরি হয়, তাঁতের শাড়ি তৈরি হয়। যদি তাঁতের শাড়িটা এখান থেকে তৈরি হওয়ার পরেই আপনি কিনে নেন, তাহলে আপনি তাঁতের শাড়ির মূল্য অনেকটা কম পাবেন, আপনি বাজারে কেনার থেকে তাঁতের শাড়ির মূল্য অনেকটা কম পাবেন। তো এই যে এটা ধরুন ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি থেকে বেরোনোর সাথে সাথেই যদি আপনি কিনে নেন, তো এটা হবে জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট। কি হয়ে গেল? কিন্তু এরপর ধরুন এই তাঁতের শাড়িটা বাজারে ছাড়া হলো, তো বাজারে তো ছাড়া হবে, বাজার থেকে মানে এই ফ্যাক্টরি থেকে বাজারে নিয়ে আসতে গেলে ট্রাক ভাড়া, গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট কস্ট লাগবে। তারপর ধরুন গভর্নমেন্ট ওই তাঁতের শাড়িটার ওপর কিছুটা সাবসিডি দিয়ে দিল। তাহলে ধরুন এই যে এটা কনজিউমার, এখান থেকে ধরুন বাজার থেকে ধরুন একটা দোকান থেকে, বড় নাম করা দোকান রয়েছে, সেখান থেকে আপনি এই তাঁতের শাড়িটা কিনবেন। তো এই তাঁতের শাড়িটা কিনতে গেলে আপনি যে ফ্যাক্টরি থেকে কিনেছেন অনেক কম দামে পেয়েছেন, কিন্তু এই যে ট্রান্সপোর্ট এখান থেকে এই এতটা ধরুন 200 কিলোমিটার, তো 200 কিলোমিটারের যে খরচটা হয়েছে সেটাও তো দাম বাড়িয়ে দেবে, বিভিন্ন রকম ট্যাক্সের মাধ্যমে তো দাম বাড়িয়ে দেবে এই যে তাঁতের শাড়িটার। তো তাহলে এই যে রাস্তাঘাটে যে ট্যাক্স দিতে হয়েছে, রাস্তাঘাটে যে ট্রান্সপোর্ট ট্যাক্স দিতে হয়েছে, রাস্তাঘাটে যে খরচ হয়েছে, সেটাকে ইনক্লুড করে এখানে কিন্তু কনজিউমার যেটা পাচ্ছে সেটা জিডিপি অফ ফ্যাক্টরি কস্ট, তার সাথে কিন্তু ট্যাক্স যোগ হচ্ছে। তো এটা ট্যাক্সটা কিন্তু বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স যোগ হচ্ছে। এবার এত তো হলো, তো এরপরেও গভর্নমেন্ট এই তাঁতের শাড়িটার ওপর কিছুটা সাবসিডি দিয়ে দিল, কিছুটা ছাড় দিয়ে দিল। তাহলে গভর্নমেন্ট ধরুন কিছুটা ছাড় দিয়ে দিল, বা আমরা কি বলবো, এটাকে সাবসিডি বলবো, সাবসিডি বা ছাড় দিয়ে দিল। তো সাবসিডি দেওয়ার পরে কি হচ্ছে, যে জিডিপিটা আমরা পাচ্ছি এখান থেকে, তারপর তো কনজিউমার কিনবে, যে ধরুন আপনি তাঁতের শাড়িটা কিনবেন, সে কিনবে। তো এটা তখন কি হবে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, বা জিডিপি বা মার্কেট থেকে জিডিপি পাচ্ছে, মার্কেট থেকে তাঁতের শাড়িটা যে মূল্য পাচ্ছে সেটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। যদি বোঝা না যায়, আমি আর একবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা ফ্যাক্টরি আছে, এটা ধরুন ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি থেকে কোনো জিনিস বেরোলেই একজন বিক্রেতা ফ্যাক্টরি থেকে ডিরেক্ট একটা তাঁতের শাড়ি কিনলো 50 টাকায়, 50 টাকায় একটা তাঁতের শাড়ি ফ্যাক্টরি থেকে বেরোনো মাত্রই কিনে নিল। তো এই 50 টাকার যে মূল্য, এটা এই যে ফ্যাক্টরি থেকে বেরিয়েই কিনে নিল, এই মূল্যটাকে আমরা বলবো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবার এই যে তাঁতের শাড়ি, সে গাড়িতে করে 30 টাকা খরচ করে গাড়িতে করে এখানে আনলো, বাজারে আনলো 30 টাকা খরচ করে। তো এই 30 টাকাটা তো সে অ্যাড করবে, নিজের গাড়ির থেকে নিশ্চয়ই দেবে না, তো সে 30 টাকাটা অ্যাড করলো, ইনডিরেক্ট ট্যাক্স। তার সাথে গভর্নমেন্ট ধরুন এই তাতে শাড়িটার ওপর কিছুটা, সে ধরুন এই 30 টাকা অ্যাড করার পরে সে কিছুটা ধরুন সাবসিডি দিয়ে দিল, ধরুন 1 টাকা ধরুন সাবসিডি দিয়ে দিল, বলছে আমি ছাড় দিচ্ছি আপনাকে, 1 টাকা ছাড় দিচ্ছি, আপনি কিনে নিন। এবার আপনি সেইটা কিনে নেবেন 50 টাকা, যোগ 30 টাকা ইনডিরেক্ট ট্যাক্স দিয়ে কথা হলো 80 টাকা, আর তার থেকে 1 টাকা যদি সাবসিডি দেওয়া হয়, আপনি যখন কিনবেন তখন এটার দাম কত হয়ে যাবে? 79 টাকা, 79। তো এই যে 79 হয়ে যাচ্ছে, তো এই 79ই কী হবে, এই 79 হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, মানে মার্কেটে যে প্রাইস। তো এই জিডিপির ফ্যাক্টরি কস্টের ওপর ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি সমান সমান জিডিপি অ্যাট মার্কেট প্রাইস।
এখানে আপনারা ভাবছেন হয়তো এখানে আমি এই যে দোকানদার এই বিক্রেতা 80 টাকা খরচ করলো 69 টাকা, এবার ধরুন সে অনেকগুলো জিনিস কিনলো, 100টা জিনিস কিনলো, তখন জিনিসটার দাম কত হয়ে যাচ্ছে 5000 টাকা। তো 5000 টাকায় মাত্র 30 টাকা গাড়ি ভাড়া খরচ হলো, 5000 30 টাকা, সেখানে যদি প্রতিটা ক্ষেত্রে সে 79 টাকা করে বিক্রি করে, তাহলে 79 গুণ 500 1000 গুণ করে দেখুন তো, 100 গুণ করে দেখুন কত হবে, 7900 টাকা, অনেকটা লাভ হয়ে যাচ্ছে। তো এইভাবেই লাভ হয়। তো বোঝা গেল জিডিপি অ্যাট মার্কেট প্রাইস সমান জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তো এই হলো জিডিপি অ্যাট ফ্যাক্টরি কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস। এরপরে আমরা জানবো মেজারিং জিডিপি। তো জিডিপি পরিমাপের জন্য সবচেয়ে বিখ্যাত দুটো পলিসি রয়েছে, দুভাবে সাধারণত মাপা হয়, তিনভাবে মাপা হয়, তো আরেকটি ভাগ আমরা পরে আলোচনা করব। তো এখন প্রথমে আমরা দুটো ভাগ জেনে নেব। তো প্রথম দুটো ভাগটি কি, একটা হলো ইনকাম মেথড। জিডিপি মাপা হয় কীভাবে, জিডিপিটা মাপা হয়, জিডিপি তো মাপতে হয়, নাহলে জিডিপির পরিমাণটা আমরা এত বিলিয়ন, এত ট্রিলিয়ন, আমাদের জিডিপি 2.9 ট্রিলিয়ন, এটা আমরা কীভাবে বলছি, নিশ্চয়ই মাপতে হয়। তো তার মধ্যে আছে ইনকাম মেথড একটা রয়েছে, দুটো ইম্পর্টেন্ট, প্রথমে আগে আলোচনা করছি, আর দ্বিতীয়টা হলো এক্সপেন্ডিচার মেথড। মানে একজন লোক কতটা ইনকাম করছে সেটা সবারগুলো যোগ করতে হবে, আর একজন লোক কতটা খরচ করছে সেগুলোও সবার মানে সারা ভারতে হিসাব করতে হবে, হিসাব করে দেখতে হবে। কিন্তু সাধারণত ইনকাম মেথডের মাধ্যমে জিডিপি কিন্তু পরিমাপ করা হয় না। কেন পরিমাপ করা হয় না এবার বলবো। তো ইনকাম মেথড, আপনি যে ধরুন রাস্তার ধারে কেউ আপনাকে ইনকাম জিজ্ঞাসা করা হলো, আপনি কি তার সঠিক ইনকামটা বলবেন? আপনি বলবেন আমার ইনকাম, আপনার ধরুন ইনকাম 10,000 টাকা, আপনি বলবেন আমার ইনকাম 2000 টাকা, আমার ইনকামই হয় না, আমি একবারে বেকার গরিব মানুষ, সবাই সাধারণত এটাই বলে। সেই জন্যে বিভিন্ন রকম ব্ল্যাক মানি লোকানোর জন্য ও বিভিন্ন কারণে সঠিক ইনকাম কিন্তু সাধারণ লোক বলে না, সেই জন্য এটাকে ফলো করা হয় না। আমি তো সাধারণ এক্সাম্পল দিলাম, 10,000 টাকার জন্য কোনো ফারাক পড়ে না। বড় বড় কোম্পানি তাদের যে ট্যাক্স বাঁচানোর জন্য, ব্ল্যাক মানি বাঁচানোর জন্য তারা কিন্তু তাদের ইনকাম ঘোষণা করে না। তো তারপরে আসছে এক্সপেন্ডিচার মেথড। কিন্তু কেউ যদি ইনকাম নাও বলে, সে কিন্তু তার এক্সপেন্ডিচারকে কিন্তু অবশ্যই বলে, তার এক্সপেন্ডিচারকে অবশ্যই বলে, বরং বাড়িয়ে চড়িয়ে বলে। তো জিডিপি মাপার ক্ষেত্রে কিন্তু তাদের এক্সপেন্ডিচার বা তাদের যে খরচ সেটা কিন্তু মেজার করা হয়। তো আমি প্রথমে একটা ডেটা দিয়ে দিচ্ছি, একটা ডেটা নয়, এটা আমি প্রথমে একটা সূত্র দিয়ে দিচ্ছি, সেই সূত্রের মাধ্যমে কিন্তু জিডিপি মাপা হয়। তো জিডিপি কীভাবে মাপা হয়, জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস ইএক্স মাইনাস আইএম। এবার বলছি সিতে কি, সিতে হচ্ছে কনজামশান, সিতে কনজামশান বা প্রাইভেট ক্ষেত্রে বিভিন্নভাবে কীভাবে আপনি কিছু ভোগ করছেন, এটা হচ্ছে জিডিপি পরিমাপ করা হয় এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে। আর এক্সপেন্ডিচার মেথডের 5টা আলাদা আলাদা ভাগ রয়েছে, কী কী, এই সি আই জি ইএক্স আর আইএম। তো আমরা জানবো কী কী, এগুলোর প্রত্যেকটা টার্ম জানবো। তো সি হচ্ছে কনজামশান। তো কনজামশান মেথডের মাধ্যমে, কনজামশান কি, কনজামশানের অর্থ হলো ভোগ। আপনি ধরুন মেডিকেলে যাচ্ছেন, মানে একটা ওষুধ কিনলেন, সেই ওষুধটা আপনি তো ভোগ করছেন, টাকা দিয়ে কিনলেন, সেটা আবার আপনি ভোগ করছেন। কোনো একটা খাবার আপনি খাচ্ছেন, সেটাকে আপনি ভোগ করছেন। আপনি ধরুন একটা সোফা কিনে আনলেন, সে বাড়িতে বিভিন্ন সোফাটাকে কাজে লাগাচ্ছেন, এটা হচ্ছে আপনি ভোগ করছেন। তারপরে আসবে আই, আই কি, ইনভেস্টমেন্ট। সি তার মানে কি, সি হচ্ছে কনজামশান বা ভোগ। তারপরে আই কি, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট আপনি কোথায় করছেন, বিভিন্ন কর্পোরেটসে। যেমন ধরুন শেয়ার মার্কেটে আপনি কিছুটা ইনভেস্ট করলেন, তারপর ব্যাংকে আপনি কিছুটা ইনভেস্ট করলেন, বিভিন্ন কর্পোরেট সেক্টরে কিন্তু আপনি ইনভেস্ট করছেন, সেটাকে কিন্তু ইনভেস্টমেন্ট বলে। পোস্ট অফিসে আপনি কিছুটা জমালেন, এখানে দেখছেন যে বেশি পরিমাণে আমাকে ওই রিটার্ন দেওয়া হচ্ছে, তো আপনি সেখানে ইনভেস্ট করলেন কিছুটা, কোনো কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেখানে বেশি পরিমাণে রিটার্ন পাচ্ছেন আপনি। জি হলো কি, জি হলো গভর্নমেন্ট স্পেন্ডিং। তো জি হলো গভর্নমেন্ট স্পেন্ডিং, এটা আলাদা করে বলার কিছু নেই। ইএক্স কি, এক্সপোর্ট, আর আইএম ইম্পোর্ট। তো আমাদের কনজামশান, ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে স্পেন্ডিং যেগুলো থাকে, সেগুলো গভর্নমেন্ট যেগুলো ক্ষেত্রে স্পেন্ডিং করে, তো সেগুলো ধরে তার সাথে সাথে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আমরা ধরুন বাইরে 5 লক্ষ টাকা এক্সপোর্ট করছি, সাথে 3 লক্ষ টাকা ইম্পোর্ট করছি, তা নেট এক্সপোর্ট, নেট ইম্পোর্ট কত, এখানে তো 2 লাখ টাকা, সরি নেট এক্সপোর্ট, এখানে আমাদের নেট এক্সপোর্ট কী কত, আর আমাদের যেটা এক্সপোর্ট সেটাই তো আমাদের লাভ, আমরা ইম্পোর্ট যেটা করছি সেটা তো আমাদের লস হচ্ছে, তাহলে আমরা লাভটাই তো ধরবো। তাহলে 5 - 3 এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ধরে নিচ্ছি। তাহলে আমি আরেকবার বলছি, এক্সপেন্ডিচার মেথডে সি প্লাস আই প্লাস জি
প্লাস ইএক্স মাইনাস আইএম, যেখানে সি হচ্ছে কনজামশন বা আপনি যতটা ভোগ করছেন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনি যতটা ইনভেস্ট করছেন বিভিন্ন বেশি পরিমাণ রিটার্ন পাওয়ার জন্য, আর জি হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট যতটা স্পেন্ড করছে, তারপর ইএক্স হচ্ছে এক্সপোর্ট, আর আইএম হচ্ছে ইম্পোর্ট। কারণ আপনি ধরুন 100 টাকার জিনিস বিক্রি করলেন আর আপনি 30 টাকার জিনিস কিনে আনলেন, তাহলে আপনার টোটাল রেভিনিউ কত? আপনার টোটাল তো 70 টাকা লাভ হচ্ছে। তো ওইটাই কি আমাদের ধরতে হবে। তো এই হচ্ছে জিডিপি মেজারিং প্রসেস। তো এরপরে আমরা জানবো ট্রান্সফার পেমেন্টস। ট্রান্সফার পেমেন্টস কি? তো দেখুন, আপনি ধরুন এই ধরুন আছে গভর্নমেন্ট, এইটা গভর্নমেন্ট আর এইটা আপনি, ওয়াই ও ইউ, ইউ এটা ইউ আর এটা গভর্নমেন্ট, এটা আপনি এটা গভর্নমেন্ট। তো দেখুন, আপনি কোনো রকম একটা কাজ করে দিলেন গভর্নমেন্টের, গভর্নমেন্ট ধরুন আপনাকে চাকরিতে নিযুক্ত করেছে আর গভর্নমেন্ট সেই জন্য আপনাকে স্যালারি দিচ্ছে। অর্থাৎ আপনি, এটা হচ্ছে দ্বিপাক্ষিক, গভর্নমেন্ট আপনাকে স্যালারি দিচ্ছে, তার পরিবর্তে আপনি এখানে কাজ করছে। কিন্তু আপনি ধরুন কোনো রকম কাজ করছেন না, কিন্তু গভর্নমেন্ট আপনাকে টাকা দিয়েই যাচ্ছে, তখন সেটাকে বলা হবে কিন্তু ট্রান্সফার পেমেন্টস। কিন্তু আদেও কি সেটা হয়? অবশ্যই হয়, কেন হবে না? দেখুন, স্টাইপেন্ড, স্টুডেন্টদের স্টাইপেন্ড দেয়, জানেন তো? স্টাইপেন্ড দেয় স্টুডেন্টদের, যে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা প্রতি বছরে ক্লাস 8-এ ধরুন 820 টাকা, ক্লাস 12-এ 1200 টাকা, ফার্স্ট ইয়ারে 1600 টাকা, এরকম ধরুন যে স্টাইপেন্ড। এই স্টাইপেন্ডটা আপনারা তো কোনো রকম কাজ করে দিচ্ছেন না গভর্নমেন্টের, কিন্তু গভর্নমেন্ট আপনাদেরকে পে করছে, তো এটাকে বলা হবে ট্রান্সফার পেমেন্টস। স্টাইপেন্ড ছাড়াও আরও এক্সাম্পল রয়েছে বেকারদের ভাতা দেওয়া। বেকাররা তো কোনো রকম কাজ করে দিচ্ছে না গভর্নমেন্টের জন্য, তাহলে বেকারদের ভাতা দিচ্ছে কেন? তো বেকারদের যখন ভাতা দিচ্ছে, এটাও কিন্তু ট্রান্সফার পেমেন্টস হয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকম অনুদান, বিভিন্ন যে গভর্নমেন্ট যেগুলো অনুদান করে, সেগুলো কিন্তু ট্রান্সফার পেমেন্টসের মধ্যে পড়ে। যেগুলো দান করে, ধরুন বিভিন্ন ক্ষেত্রে ওই যে ধরুন এক জায়গায় প্রচণ্ড পরিমাণে বন্যা হয়ে গেল, বন্যা হলো, তাদের বিনা পয়সায় আপনার গভর্নমেন্ট ধরুন তাদেরকে কিছু করে টাকা দিল, কিছু করে ত্রিপল দিল, ধরুন কিছু খাদ্যদ্রব্য দিল, তো সেগুলো কিন্তু ট্রান্সফার পেমেন্টসের মধ্যে পড়বে। অর্থাৎ কোনো সার্ভিস না নিয়েই গভর্নমেন্ট পেমেন্ট করে, তো এটাই কিন্তু ট্রান্সফার পেমেন্ট। তো এরপরে আমরা চলে আসবো জিভিএর ফুল ফর্ম কি? গ্রস ভ্যালু অ্যাডেড হচ্ছে জিভিএর ফুল ফর্ম। তো আমরা এর আগে জিডিপি জেনেছি সমগ্র ভারতবর্ষ, এবং আমরা অ্যাম্বাসি জেনেছি, অ্যাম্বাসিকেও কাউন্ট করা হয়, বাইরের কোম্পানি ভারতে আসলে সেটাকেও কাউন্ট করা হয়। কিন্তু যে কোনো পার্টিকুলার সেক্টর বলতে ভারতে ধরুন অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক রকমের ইন্ডাস্ট্রি। ধরুন এখানে টাটা কোম্পানি, আচ্ছা আম্বানির এক্সাম্পল দিই, আম্বানির এক্সাম্পলটা জিওর আম্বানির এক্সাম্পলটা খুব ভালো হবে। ধরুন আম্বানি ধরুন একটা পার্টিকুলার একটা সেক্টর খুলেছে, আমি নামটা মনে করতে পারছি না, তো ধরুন একটা পার্টিকুলার সেক্টর খুলেছে, একটা সেক্টর। তো এই যে পার্টিকুলার সেক্টর, এখানে শুধুমাত্র স্টিল তৈরি করা হয়। ধরুন আরেকজন রয়েছে, সেও একটা স্টিলের কোম্পানি খুললো, আরেকজন রয়েছে, সেও স্টিলের একটা কোম্পানি খুললো। এবার এই যে সমস্ত স্টিল ইন্ডাস্ট্রি, শুধুমাত্র আম্বানির স্টিল ইন্ডাস্ট্রি নয়, কিন্তু আমি এটা জাস্ট লিখলাম কাটার জন্যে আমি লিখেছি। তো শুধুমাত্র যে কোনো একটা কোম্পানির স্টিল ইন্ডাস্ট্রি নয়, ধরুন স্টিল ইন্ডাস্ট্রি বললে সমগ্র স্টিল ইন্ডাস্ট্রি, ভারতের সমগ্র স্টিল ইন্ডাস্ট্রি। তারপরে যদি বলা হয় লবণ তৈরির কারখানা, তো সমগ্র ভারতের লবণ তৈরির কারখানা। এই যে সমগ্র একটা সেক্টরের মোট যে প্রোডাকশান, মোট যে উৎপাদন, সেটাকেই আমরা বলবো জিভিএ। তাহলে এই যে জিভিএ লাভটা কি? জিভিএ কেন আমরা মাপবো? তো জিভিএ যদি আমরা মাপতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে কোন সেক্টর থেকে আমাদের জিডিপির বেশিরভাগ অংশ আমরা পাচ্ছি, কোন সেক্টর থেকে আমরা জিডিপির কম অংশ পাচ্ছি, কোন সেক্টরে আমরা লস খাচ্ছি, কোন সেক্টরে আমাদের লাভ হচ্ছে। তাহলে যে সেক্টরে লস খাচ্ছি সেখানে আরও একটু দেখতে হবে ভালো করে, আর যে সেক্টরে লাভ হচ্ছে সেই সেক্টরটা আরও লাভের চেষ্টা করতে হবে। তাহলে আমরা জিভিএ কেন মাপবো? প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের রেভিনিউ জানার জন্য, লাভ এবং লোকসান জানার জন্য, তাদেরকে মেজার করার জন্য জিভিএ জানা আমাদের দরকার। আবার প্রতিটা সেক্টরে জিভিএ যদি আপনি যোগ করে দেন, প্রতিটা সেক্টরে জিভিএ যদি আপনি যোগ করে দেন, তাহলে কিন্তু সেটা জিডিপি হয়ে যাবে।
প্রতিটি সেক্টরের জিভিএ আপনি যদি যোগ করে দেন গ্রস ভ্যালু অ্যাডেড, তো এটা কিন্তু জিডিপি হয়ে যাবে। কেননা দেখুন, আমাদের স্টিল ইন্ডাস্ট্রি, লবণ ইন্ডাস্ট্রি, সমগ্র ইন্ডাস্ট্রি মিলেই তো ভারতের এই যে ভারত, সমগ্র ভারত তৈরি। তো সমগ্র ভারতের মধ্যেই তো সমস্ত এক একটা সেক্টরে এক এক রকম জিভিএ, তো প্রত্যেকটা জিভিএ যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমরা আমাদের জিডিপি পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে জিভিএ আর এই হচ্ছে জিডিপি। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে জিভিএ এবং জিডিপির মধ্যে পার্থক্য কি, এটা ডব্লিউবিসিএস মেন্সে আসার চান্স আছে, ইউপিএসসি প্রিলিমসেও আসতে পারে। যে সেক্টর স্পেসিফিক, মনে রাখবেন জিভিএ হচ্ছে সেক্টর স্পেসিফিক, মানে যে কোনো একটি সেক্টরের ক্ষেত্রে, আর জিডিপি হচ্ছে ওভারভিউ অফ ইকোনমি, আমাদের ইকোনমি টোটাল যে ইকোনমি, সেই ইকোনমির টোটাল ওভারভিউটা। আর মনে রাখবেন সেক্টরের এফিসিয়েন্সি মেজার করতে পারে জিভিএ, কিন্তু যে কোনো সেক্টরের এফিসিয়েন্সি মেজার করতে পারে, অর্থাৎ একটা সেক্টর কতটা আয় করছে, আরেকটা সেক্টর কতটা কম আয় করছে, সেগুলো কিন্তু জিভিএর দ্বারাই মাপা সম্ভব, জিডিপির দ্বারা কিন্তু মাপা সম্ভব নয়। তো এই দুটো কিন্তু মেন ডিফারেন্স। তো এরপরে আমরা জানবো লাস্ট টপিক, আজকের আমাদের লাস্ট টপিক, কম্পোনেন্টস অফ ইন্ডিয়াস জিডিপি। ভারতের জিডিপির যে কম্পোনেন্টস কী কী আছে। তো আমাদের ভারতের জিডিপিকে তিন ভাগে ভাগ করতে পারি সাধারণত, বিভিন্ন সেক্টর আছে, সেক্টরগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রাইমারি সেক্টর, 2 নম্বরে আছে সেকেন্ডারি সেক্টর, 3 নম্বরে আছে টারশিয়ারি সেক্টর। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্সে কিন্তু প্রায় 2 বছর অন্তর অন্তর কোশ্চেন দেখা যায় এখান থেকে। তো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। আমি রিসেন্টলি একটা ইউপিএসসি প্রিলিমসের মক টেস্ট দিচ্ছিলাম, সেখানে কিন্তু কোশ্চেন ছিল যে এগ্রিকালচার, গ্রেড আপ অ্যাপ থেকে দিচ্ছিলাম একটা ফ্রি মক, ওখানে আপনারা দেখতে পাবেন, কোশ্চেনটা আপনিও দেখতে পাবেন। এগ্রিকালচার এবং সার্ভিস, এগ্রিকালচার এবং সার্ভিস রেসপেক্টিভলি কোন দুটি কম্পোনেন্টসের মধ্যে পড়ে, কোন দুটি জিডিপির কম্পোনেন্টসের মধ্যে পড়ে। এগ্রিকালচার কি, প্রাইমারি সেক্টর, আমাদের সার্ভিসেস কি, টারশিয়ারি সেক্টর। তো কেন, সেগুলো জানবো আমরা। তো কম্পোনেন্ট অফ জিডিপিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিনটি সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর কোনগুলো, যেগুলো আমাদের নেচারের সঙ্গে ডিরেক্টলি যুক্ত, আমাদের যে সেক্টর নেচারের সঙ্গে ডিরেক্টলি যুক্ত, অর্থাৎ প্রাকৃতিক উপাদান দিয়ে যে সেক্টরটি গঠিত, সেটাই কিন্তু প্রাইমারি সেক্টর। আমি একটি করে এক্সাম্পল দেবো যাতে গুলিয়ে না যায়, জাস্ট মানে মনে রাখতে পারবেন, সেটা হলো এগ্রিকালচার। এগ্রিকালচার ডিরেক্টলি প্রকৃতি থেকে উৎপাদন হয়, ধান উৎপাদন করছেন, গম উৎপাদন করছেন ডিরেক্টলি প্রকৃতি থেকে। তো প্রাইমারি সেক্টরে এগ্রিকালচার পড়ছে। সেকেন্ডারি সেক্টর কি, সেকেন্ডারি সেক্টর বলার আগে সেকেন্ডারি সেক্টরের আগে বলে নিই, বিভিন্ন ইন্ডাস্ট্রি, তারপরে মাইনিং, এগুলো কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। কেন পড়ে, এই সেক্টরে, প্রাইমারি সেক্টরে তো আমরা জানলাম নেচারের সাথে কানেক্টেড, আর সেকেন্ডারি সেক্টরে নেচারের সাথে কানেক্টেড যে কোনো উৎপাদন দ্রব্য তাদেরকে প্রসেস করা হয় বা তাদেরকে প্রসেসিং করা হয়। যেমন ধরুন ইন্ডাস্ট্রিকে, ধান থেকে আপনারা ধান উৎপাদন করলেন, সেটা ধান থেকে ঝাড়া হয়, সেটাকে আবার সেদ্ধ করা হয়, সেদ্ধ করার পরে সেটা থেকে চাল বার করা হয়, এই যে প্রসেসিং সেক্টর, এই যে ইন্ডাস্ট্রি। তারপরে ধরুন মাইনিং সেক্টর, মানে প্রকৃতি থেকে আপনি হিরে তুললেন, সেই হিরে তো ইউজ করতে পারবেন না। ধরুন আপনি সোনা তুললেন, সেই সোনা তো আর ইউজ করতে পারবেন না, সেগুলোকে পলিশ করতে হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চালাতে হবে, প্রসেসের মধ্যে দিয়ে চালাতে হবে, তারপরে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো এটাকেই কিন্তু সেকেন্ডারি সেক্টর বলা হয়। আর টারশিয়ারি সেক্টর হচ্ছে যেমন ধরুন যেগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরকে অপারেট করে। যে সেক্টর প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরকে অপারেট করে তাদেরকেই বলবো আমরা টারশিয়ারি সেক্টর। যেমন ধরুন বিভিন্ন সার্ভিসেস, একজন ধরুন কৃষি বিজ্ঞানী হলো, কৃষি বিজ্ঞানী ধরুন একেবারে ডিরেক্টলি মাঠে গিয়ে চাষবাস করছে, তো কৃষি বিজ্ঞানী হতে গেলে তাকে তো সার্ভিস একজন টিচারের কাছ থেকে শিখতে হবে। তো টিচার কি সার্ভিস করছেন, তো সেই টিচারের কাছ থেকে তো শিখবেন। আর তাহলে তো এই টিচার কিন্তু এই যে বিজ্ঞানীকে যে চাষ করছেন তাকে কিন্তু অপারেট করছে। তো তাহলে প্রাইমারি সেক্টর যেগুলো নেচারের সাথে কানেক্টেড, সেটা যেমন ধরুন মানে এগ্রিকালচার। তারপরে রয়েছে সেকেন্ডারি সেক্টর, যেটা নেচারের সাথে কানেক্টেড যে কোনো দ্রব্যকে প্রসেস করে, যেমন মাইনিং ইন্ডাস্ট্রি, ধান থেকে চাল তৈরি করার প্রসেস। তারপরে টারশিয়ারি সেক্টর, যেগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরকে অপারেট করে, সেগুলো হচ্ছে টারশিয়ারি সেক্টর।
সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের কম্পোনেন্টস অফ জিডিপি। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা আমাকে একবার কমেন্ট বক্সে অন্তত জানিয়ে দেবেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখেছি। অনেক খাটনি করে বানিয়েছি ভিডিওটা, তো অনেক জায়গা থেকে ডেটা কালেক্ট করেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও ঘেটেছি। আমি প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল ঘেটেছি এই ভিডিওটা তৈরি করতে, প্রচুর ইউটিউব চ্যানেল ঘেটেছি। মানে দুটো তিনটে চ্যানেল, মানে খুব নাম করা চ্যানেল, আমি যার মধ্যে একটা বলে দিচ্ছি মৃণাল স্যারের চ্যানেলও আমি দেখেছি এই ভিডিওটা করার জন্য। তো তারপর বিভিন্ন চ্যানেল থেকে খুঁজে খুঁজে ডেটা কালেক্ট করেছি, ইন্টারনেট গুগল সার্চ করে করে ডেটা কালেক্ট করেছি, বিভিন্ন বই থেকে, রমেশ সিং থেকে তো নিয়েইছি, তার সাথে সে তুজাম্মেল হোসেনও ইউজ করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এটাই কিন্তু আপনাদের কাছ থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্য হবে। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী দিন থেকে আমরা জিএনপি থেকে শুরু করবো। তো চলুন, আজকের মতো গুড বাই।